চ্যাপ্টার 8.2 ক্লাস 3। লাস্ট ক্লাসে হোমওয়ার্ক দিছিলাম 3 এর 3, তোমরা বলতে চাচ্ছ এটা পারো না, তাহলে হোমওয়ার্কটাই প্রথমে করাই দিই। বলছে ও বিন্দুতে OX OY OZ বরাবর PQR তিনটা বল কাজ করতেছে, আর ও বিন্দুগামী একটি বৃত্ত বল ত্রয়ের ক্রিয়া রেখাকে যথাক্রমে ABC এই তিনটা বিন্দুতে ছেদ করে। তাহলে প্রমাণ করো যে P/Q/R = BC/CA/AB। আচ্ছা, আমার মনে হয় এটা আমি করাবো, কিন্তু এটা একটু পরে করাইলে তোমাদের ভালো হবে। কেন? কয়েকটা অঙ্ক আছে বৃত্ত সংক্রান্ত, আমি ওইটা একটু আগে করাই আনলে তোমাদের ওই অঙ্কটা বুঝতে একটু সুবিধা হবে। তো সেই কারণে প্রথমে আমি তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো 4-এর 2 নম্বর। 4-এর 2 নম্বরে বলা হয়েছে ABC ত্রিভুজের পরিকেন্দ্র ও হতে, পরিকেন্দ্র নিশ্চয়ই বুঝতে পারো, একটা ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্রকে বলা হয় পরিকেন্দ্র। পরিবৃত্তের কেন্দ্র বুঝছো তো ভাইয়া? একটু বুঝায় বলি। এই এটা হলো পরিবৃত্ত। পরিধিস্থ বিন্দুগুলো দিয়ে যে বৃত্তটা যায় সেটাই পরিবৃত্ত বলে আর কি। বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে, 9-10 এ পড়ে আসছে। তো পরিকেন্দ্র থেকে OA OB OC বরাবর PQR বল কাজ করে সাম্যাবস্থায় আছে। তিনটা বল ক্রিয়া করে সাম্যাবস্থায় আছে, তার মানে কোন উপপাদ্য ইউজ হবে বলো? লামির উপপাদ্য। ফাইন। তো লামির উপপাদ্য নিশ্চয়ই মনে আছে। আর পাশাপাশি ভাইরা তোমাদের কি ফার্স্ট ইয়ারের 7.7 ত্রিকোণমিতি সাইন আর কোসাইন সূত্র মনে আছে? মনে করানোর চেষ্টা করি। সাইন সূত্র বুঝে গেছে, তারপর মনে করে দিই a/sin b/sin c/sin। মানে ত্রিকোণমিতি ভুলে গেলে বলবিদ্যা কোনো আসলে কোনো মানে নেই। ত্রিকোণমিতি লাইন লাইন মানে কোসাইন সূত্র কি ছিল বলতে পারবো? আপনি cos A, anyone can cos minus square divided by 2BC। cos B কত? C square plus A square, মানে B আছে তাই minus B square by 2C। cos C A square plus B square minus C square by 2A। C আছে minus C square। ক্লাসে সবাই কি বুঝাতে পারতেছি সূত্রগুলো? ভাইরা এগুলো মনে আছে তো নাকি? একটু আমাকে এনশিওর করো। জি ভাই, এগুলো ইউজ করব আমরা অঙ্কের সময়। দেখি কয়টা অঙ্ক করানো যায়। আমি চেষ্টা করব 4-5টা অঙ্ক অ্যাটলিস্ট করাইতে, কারণ বেশি ছোট হয়ে গেছে। লাস্ট ক্লাসে আমরা 3টা অঙ্ক করাইতে গিয়ে 1 ঘন্টা শেষ হয়ে গেছে। এটা আসলে খুব ক্ষতিকর। মানে এতগুলো অঙ্ক আমি শেষ করবো কিভাবে? শেষ তো করতে হবে। আচ্ছা দেখি, আমি শুরু করতেছি 4-এর 2 দিয়ে। আবার অঙ্কটা একটু পরে দেখাই তোমাদের। সেটা হলো ABC ত্রিভুজের পরিকেন্দ্র ও হতে OA OB OC বরাবর কার্যরত PQR বল তিনটা সাম্যাবস্থায় আছে। P/এত, Q/এত, R/এত। দেখি বোঝা যাচ্ছে লামির উপপাদ্য থেকে প্রমাণটা হয়েছে। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? ক্লাসের সবাই আমার কথা কি ক্লিয়ারলি বুঝতে পারতেছো? জি ভাই। ফাইন, অঙ্ক শুরু করি। এটা বৃত্তের কেন্দ্র। বৃত্তের কেন্দ্র থেকে OA OB আর OC বরাবর তিনটা বল কাজ করতেছে, তাদের নাম PQR। এই বল তিনটা ভারসাম্য সৃষ্টি করছে। তোমাদের বলছিলাম যে statics and dynamics is a combination of trigonometry, geometry and physics। একটু জ্যামিতি পড়ি, ছোটবেলায় পড়ছো।
বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। মনে পড়ে কিছু নাকি জীবনে ফার্স্ট টাইম শুনলাম? জি স্যার 19 ছিল। হ্যাঁ, এবার তোমরা আমাকে বলো বিসি চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কত, বৃত্তস্থ কোণ কত? কেন্দ্রস্থ বিওসি, বৃত্তস্থ বিএসসি। বিএসসি, তার মানে আমি বিএসসি কোণটাকে কি এবিসি ত্রিভুজের এ কোণ বলতে পারি? জি স্যার। বিএসসি, তার মানে আমি কি বলতে পারি যে বিওসি কোণটা মানে হইল 2a। কেউ কি বলতে পারবা এওসি কোণটা কত? এসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এওসি, বৃত্তস্থ কোণ এবিসি, এটা কি 2b হবে না? ক্লাসের সময় বুঝতেছো ভাইয়া? ভাইয়া হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভাইয়া, ওই যে আগের দিন ওই যে ত্রিভুজ থেকে যে সমান্তরাল ইয়েগুলা বের হয় ওইখানের কোনটা না ভাইয়া করতে গিয়ে অনেক সমস্যা হয়েছে। মানে দুইটা কোণ বের কর, মানে একটা কোণ বের একটু দম নাও, একটু দম নাও। তুমি আমাকে ছবি তুলে আমাকে এই করে দিও, আমি তোমাকে আবার বুঝাই দিব না, বুঝছো? এখন তুমি এটা থেকে না ওই জায়গায় চলে যাও না, তাহলে এটাও পড়া হবে না, ওইটাও বোঝা হবে না। আমি কি বুঝাতে পারছি তোমাকে? আমি কি স্টপ করে খারাপ কাজ করলাম? না ভাইয়া ঠিক আছে। না না না, এক্স্যাক্টলি তুমি পড়া নষ্ট করতেছো ভাইয়া। ওকে, তাহলে এটাও বোঝা হবে না, আগেরটা ওইটাও তুমি তো বুঝো নাই অবভিয়াসলি। তখন জিজ্ঞাসা করা উচিত ছিল ভাইয়া, আমারে তোমার ছাড়া উচিত হয়নি। এইটা আজকে এটা না বুঝতে পারলে আমার 100 বার জিজ্ঞাসা করে নিও। দয়া করে, একটা ক্লাস শেষ হয়ে গেছে, তারপরে আমি তোমাকে বলতে বলতে আমার গলার ফ্যাপসা ফাটায় ফেলাইতেছি যে ভাইয়া বলো, বুঝো নাই, তখন তোমরা কোনো কথা বলো না, আফসোস লাগে আমার আসলে। যাই হোক, এওসি ইকুয়াল টু 2b, এটা বুঝছো? বিশাখা বলো বুঝছো কিনা? এসি চাপের উপর জি ভাইয়া, দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এওসি, পরে বইলো না কিন্তু যে বুঝো নাই। আচ্ছা, এরপরে এওবি, এবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এওবি, বৃত্তস্থ কোণ এসিবি, 2c। বুঝাতে পারছি আমি? ডানের তিনটা লাইন বুঝছো? এবার বর্ণনা শুরু। নিজের ভাষায় বর্ণনা আমি লিখবো না ভাইয়া, বর্ণনা লিখতে গেলে একটা অঙ্ক কম করানো হবে। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বা এবিসি ত্রিভুজের পরিবৃত্ত হচ্ছে, পরিকেন্দ্র হলো ও। ও এ ও বি ও সি বরাবর পি কিউ আর বলত্রয় ক্রিয়ারত হয়ে সাম্যাবস্থা সৃষ্টি করেছে। বাদ দাও, বইয়ের 2 লাইন লিখতে পারবা? বইয়ের প্রশ্নের 2 লাইন প্রমাণ করজের আগে জি স্যার। পর্যন্ত তাইলেও হবে ভাইয়া, দয়া করে ওইটা লিখতে বইলো না আমাকে। হ্যাঁ, এবার ও বিন্দুতে লামির উপপাদ্য প্রয়োগ করে, দয়া করে আমাকে কেউ এটা বল কি হবে। ও বিন্দুতে লামির উপপাদ্য প্রয়োগ করে কেউ দয়া করে আমাকে বলো যে ভাইয়া আমি লামির উপপাদ্যটা পারি, এটলিস্ট 2টা ক্লাস ধরে পড়ছি আমরা। কেউ কি পারো? পি বাই পি হইলে অপর দুইটা বল কিউ আর আর এর অন্তর্ভুক্ত কোণ কত ভাইয়া? দয়া করে জানো। বিওসি। বিওসি, থ্যাংক ইউ। কিউ বাই এওসি। আর বাই এওবি। বুঝছি, প্রত্যেকটা লাইনের পরে জিজ্ঞাসা করব, বুঝছো? ক্লাসের সবাই আমাকে জানাও, ক্লাসের সবাই বুঝছো কিনা? বুঝছি ভাইয়া। উপরের লাইনে বিওসি এওসি আর এওবির মানটা বের করে আনছি, এটা বসো। পি বাই সাইন 2 কিউ বাই সাইন 2b আর বাই সাইন 2c। সেকেন্ড লাইন বুঝছি, মানগুলো বসেছে। সবাই আমাকে দয়া করে জানাও। জি ভাইয়া। সাইন 2 এর সূত্র পারি ত্রিকোণমিতি। 2 sin a cos। ধন্যবাদ, 3বার লেখো। 2 sin b cos c আর 2 sin c cos c। ওকে, আমি একটু টার্গেটটা বলে দিই, তাইলে টার্গেটটা অ্যাচিভ করাটা সহজ।
আমাকে p বাই a স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস c স্কয়ার q বাই a এরকম r বাই a এরকম টাইপের একটা প্রমাণ করতে বলছে। তার মানে আমার এখানে সাইন কস বদলে ছোট হাতের এবিসি, মানে আমরা তো সবাই জানি ত্রিকোণমিতি যেহেতু পড়ে আসছে, এটা মানে এ, এটা মানে বি, এটা মানে সি, সবাই কি জানো ক্লাসের সবাই? জি স্যার। জি ভাইয়া। এক্সেলেন্ট। তাহলে একটু আগে আমি বলবো তোমাদের এই সূত্রগুলো বলছিলাম, সাইন এ কস এ, দুইটা সূত্র কি বলতে পারবা? হেল্প করি তোমাদের। a বাই সাইন এ হলো 2r, এখানে আরটা ছোট হাতের দাও। আরটা কেন ছোট হাতের দিবা? পরিবৃত্তের ব্যাসার্ধ কেন ছোট হাতের হবে বলো? কারণ ওইখানে তো বড় হাতের আর আছে। আছে, বুঝাইতে পারছি আমি? জি স্যার। ওকে, দয়া করে দেয়া যখন না বুঝবা সাথে সাথে বলবো দেয়া, কারণ অঙ্কগুলা কেমন যে আমি এখন এখান থেকে চলে গেলাম, আবার এখানে আসতে গেলে আমাকে পাক্কা 5-7 মিনিট তো লাগবেই। আমার কথা কি বুঝতেছো? ওই জায়গায় আসতে আমার প্রবলেমটা কি তোমরা বুঝতেছো? মানে আমাকে তোমাকে বুঝাইতে হইলে ওই জায়গা পর্যন্ত তো আগে আসতে হবে, তাই না? এই জায়গায় আসতে আমার 10-15 মিনিট লেগে গেছে অলরেডি। ওকে, cos a বলবা? b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2b। ধন্যবাদ। b বাই 2r c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2ca। তোমাদের ক্লাসের স্টুডেন্টদের আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিতেছি। শোনো, আমি আজকে মানে এই সিদ্ধান্তটা আজকে থেকে প্রয়োগ করা শুরু করব, সেটা হচ্ছে যে অ্যাবসেন্ট স্টুডেন্টদেরকে প্রতিদিন ক্লাস থেকে রিমুভ করা হবে। হ্যাঁ, তারপরে উপযুক্ত কারণ সহ প্রমাণ, তোমার গার্ডিয়ান সহ উপযুক্ত কারণ সহ আইসা তারপরে ব্যাচে ঢুকবা গ্রুপে। আমাদের স্টুডেন্ট অনেক বেড়ে গেছে, বুঝছো? এত স্টুডেন্ট দরকার নেই, স্টুডেন্ট অনেক বাড়তি হয়ে যেতেছে, স্টুডেন্ট জায়গা দিতে পারতেছে না। আচ্ছা, এবার সাইন সি কত বলবা? সি বাই 2r আর ইনটু cos c কত? a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2ab। এবার একটু বুদ্ধি অ্যাপ্লাই করি, দেখো প্রত্যেকটা 2 কাটা যায়। আচ্ছা, সবাই কি কথা শুনতে পাইতেছো? দুঃখিত, ক্লাসের সবাই বোর্ড ক্লিয়ার আছে? জি স্যার, ক্লিয়ার। ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার এই দেখো 2 কাটা যায়, আর থাকে একটা 2bc থাকে, এটা উল্টায় দাও উপরে। কি হয় একবারে বুঝতে পারো? r ইনটু 2bc a ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস c স্কয়ার। 2ca b into c square plus c square minus c square r into r into ab divided by c into a square plus b square minus। আচ্ছা দেখো তো লাস্ট লাইন পর্যন্ত বুঝছো কিনা ভাইয়া? মানে নিচেরটাকে উল্টায়া উপরে লিখছি, বুঝতে পারতেছি আমি ক্লাসের সবাইকে? মানে এই 2 কাটা, তাহলে আর 2bc থাকে, এটা উল্টায় উপরে গেছে, এরকম বাকি সবগুলা তিনটাই। ক্লাসের সবাই কি বুঝছো? না বুঝতে পারলে আমাকে বলো ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা,
আচ্ছা কি কি কাটা যায়? আমার কাছে মনে হচ্ছে 2r কাটা যায় 3 পক্ষ থেকে, তাই না ভাইয়া? জি 2r। আচ্ছা তাইলে একটা কাজ করি, এটা মুছে দিলাম, আমার তো চিন্তা লাগবে না। এটা দিলে p বাই p ইনটু bc a ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস c স্কয়ার q ইনটু ca b ইনটু c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার r ইনটু a c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস। আচ্ছা আমার এখন একটা মাস্টার প্ল্যান আছে, প্রমাণে p q r আছে খালি। একটা কাজ করো, এখানে আমি যদি একটা a উপরে নিচে গুণ করি তাহলে এটা abc হয়, এখানে যদি b গুণ করি তাহলে abc হয়, আর এখানে যদি c গুণ করি তাহলে abc হয়। তারপরে আমি abc টা লিখে দিতে পারি। আমার পরিকল্পনাটা কি বুঝছো ক্লাসের সবাই? জি স্যার। ইজি। লবা ধরে প্রমাণটা বের করে বুঝবা নিচে যে স্কয়ার আছে আর উপরে খালি p আছে, a দিয়ে গুণ করো লবা ধরো। এটা a দিয়ে গুণ করছো, পরেরটা করবা b দিয়ে। c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার r into abc divided by c square by a square plus b square minus c square. So abc কাইটা দিলে প্রমাণটা হয়ে যাবে। আশা করি ক্লাসের সবাই বুঝতেছো। ত্রিকোণমিতি একটু লাগছে, জ্যামিতি একটু লাগছে, আর লামির উপপাদ্য লাগছে, তাতে অঙ্কটা হয়ে গেল। ক্লাসের সবাই অঙ্কটা কি বুঝছো? পুরোপুরি আমাকে শেয়ার করবেন, আমি মনে বুঝতে পারি। জি ভাইয়া। ক্লাসের সবাই বুঝছো? ফাইন। সো গেল হলো 4-এর 2, পরের অঙ্কে চলে যাচ্ছে। কেউ যদি লেখা শেষ করতে না পারো দরকার হলে পরে লিখো, কারণ লেখা আর পড়া যদি বুঝতে একসাথে সমস্যা হয় তাহলে দয়া করে কি করে নিন। মানে পাত বলতে এই যে এরকম রম্বস আকারের এরকম একটা ডিস্কের মতো আর কি। হ্যাঁ, তো এই ডিস্কটা বলছে একটা ধার ভূমির সমান্তরালে, মানে এই যে এটা ভূমির সমান্তরালে আছে, আর আরেকটা কোণ হলো 120 ডিগ্রি। তাহলে একটু ভুল করছি, এমন হবে না, 120 ডিগ্রি যেহেতু মানে এমন হবে রম্বসটা। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো? জি স্যার। বলছে রম্বসের কেন্দ্র থেকে কর্ণ বরাবর, কেন্দ্র হইল এই যে কেন্দ্র বলতে ভর কেন্দ্র বুঝায়। তোমরা কি সবাই জানো যে পৃথিবীর সমস্ত বস্তুই একটা নির্দিষ্ট জায়গায় বা একটা নির্দিষ্ট বিন্দুতে সমস্ত ভর পুঞ্জীভূত থাকে? ফিজিক্সে পড়ার কথা, যে বিন্দুটার নাম হলো ভর কেন্দ্র। আর ওই বস্তুর ওজন ওই ভর কেন্দ্র থেকে খাড়া নিচের দিকে কাজ করে। জানো এটা? ভর কেন্দ্রের কনসেপ্ট কোথাও পড়ছো? জি স্যার, ফিজিক্সে। ধন্যবাদ। বৃত্তের ভর কেন্দ্র হচ্ছে কেন্দ্র, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, সামান্তরিক সবার কর্ণদ্বয়ের ছেদবিন্দু। কেন্দ্র হচ্ছে কর্ণদ্বয়ের ছেদবিন্দু। বুঝাতে পারতেছি আমি? আচ্ছা তোমাকে আমি অঙ্কটা একটু ইতে নিয়ে যাই, মানে অঙ্কটাকে তুমি ইমাজিন করতে হবে। হ্যাঁ, আমি চিত্রটা আঁকতেছি, অঙ্কটাকে তুমি একটু চিন্তা করো। হ্যাঁ, খালি অঙ্ক করলেই হলো না, আমরা একটু অঙ্কটা ইমাজিন করি কি বলছি। আচ্ছা রম্বস, এইটা রম্বস। এই রম্বস আকৃতির একটা পাত, মানে ধরো এটা একটা ফটো ফ্রেমের মতো ভাবো, রম্বস আকৃতির একটা ফটো ফ্রেম। নরমালি ফটো ফ্রেমটা ওজন কোথায় কাজ করবে বলতে, এই যে কর্ণদ্বয়ের ছেদবিন্দু এবিসিডি রম্বস, কর্ণদ্বয়ের ছেদবিন্দু ও এখান থেকে খাড়া নিচের দিকে কাজ করবে না? পাশের সময় কি বুঝতেছো ওজনটা? ক্লাসের সবাই
ওজনটা যে খাড়া নিচের দিকে কাজ করবে তা কি বুঝতেছো? जी सर এখন সাপোজ তুমি এই ফটো ফ্রেমটাকে দেয়ালে ঝুলাবা, মানে বলছে এটাকে ভূমির সাথে স্থির রাখতে হবে, মানে যেই বরাবর আছে ফটো ফ্রেমটা, এবিটা তো ভূমির সমান্তরাল, এই বরাবরই থাকতে হবে ফটো ফ্রেমটা। তার জন্য তোমাকে কি করতে হবে ক্লাসের কে বলতে পারবা? এই যে এই বরাবর একটু টান প্রয়োগ করতে হবে না ভাইয়া, নাইলে তো এটা নিচে পড়ে যাবে। আমার কথা কি বুঝতেছো? মানে তুমি ধরো সুতা দিয়ে এটাকে বেঁধে আটকাবা, ক্লাসের সবাই ইমাজিন করতে হবে। তাহলে একটা এসি বরাবর সুতা লাগবে, একটা বিডি বরাবর সুতা দিয়ে আমি এটা কর্ণ বরাবর দুইটা বল প্রয়োগ করব, করে এটাকে স্থির সোজা রাখবো। তাইলে কি করবা জানো সবাই? এই বরাবর আমি একটা বল প্রয়োগ করতেছি, তার নাম দিলাম বি। আর না, পি আর কিউ আছে বল দুইটা, এটা একটা প্রশ্ন আছে। দুইটা বল আমাকে বলছে এই ডাব্লিউ ওজনের বস্তুটাকে স্থির রাখার জন্য কর্ণ বরাবর দুইটা বল দিব পি আর কিউ, যেখানে পি ইজ গ্রেটার দ্যান কিউ, পি এর মানটা কিউ এর চেয়ে বড়। আমি তুমি একটু চোখ বন্ধ করে ইমাজিন করো তো ভাই, পি কোন দিকে কাজ করবে আর কিউ কোন দিকে কাজ করবে, ইমাজিন করো। পি হইলো কিউ এর চেয়ে বড়। স্যার পি বিডি বরাবর। पी डीबी बराबर না ভাই, ভুল বলছো। এসি বরাবর পি আর এই বরাবর কিউ কাজ। আমি তোমাকে বুঝায় বলি, আমাকে বলছে ভাই এটা যেন সোজা থাকে। তুমি নরমালি চিন্তা করো, এই বরাবর এটা হেলে আছে, তুমি যদি বড় বলটা এই পি বরাবর মানে বিডি বরাবর দাও, এটা কি সোজা হবে? একটু ইমাজিন করো চোখ বন্ধ করে। আমি কি বুঝাতে পারতেছি? ইমাজিনেশন পাওয়ার থাকতে হবে। ভেড়া এটা এমনি এদিকে ঝুলা আছে, তুমি এদিকে বেশি বল দিলে এটা আরো এদিকে ঝুলে যাবে না? ক্লাসের সবাইকে কি আমি বুঝাইতে পারতেছি? মানে সাপোজ এই ঢেকি ছিল না, এইদিকে ধরো তোমরা দাঁড়াইছো আর এখানে আমি দাঁড়াই, নরমালি কি হবে? তোমরা অন্তরিক্ষে চলে যাবে না? এবার আমি যদি এই ঢেকিটা ভেড়া এইখানে নিয়ে যাই, এই যে আমার, তাহলে কিন্তু একটু স্থির থাকার একটা সম্ভাবনা আছে, বুঝতে পারো ক্লাসের সবাই? এই জিনিসগুলো না আমি বইলা বুঝাতে পারবো না, তোমাকে চোখ বন্ধ করে ইমাজিন করতে হবে। মানে যেই মানে বলটা মানে বাহুটা ছোট ওইদিকে বড় বলটা কাজ করতে হবে, আর যেই বাহুটা বড় ওই বরাবর ছোট বল কাজ করতে হবে, না হলে কোনোদিনও সাম্যাবস্থা হওয়ার কথা না। বুঝাতে পারতেছি আমি ক্লাসের সবাইকে? ওকে, মানে আমাকে বলে নাই যে এসি আর বিডি বরাবর পি আর কিউ, আমাকে বলছে কর্ণদ্বয় বরাবর পি আর কিউ, যেখানে পি হলো কিউ এর চেয়ে বড়। তোমাকে বুঝা নিতে হবে ছোট বরাবর পি থাকবে আর বড় বরাবর কিউ থাকবে। বড় দিক যেটা সেই বরাবর কিউ থাকবে, আর ছোট দিক যেটা সেই বরাবর বড় বল পি থাকবে। আমি কি বুঝাতে পারতেছি সবাইকে? जी भैया তিন বল মিলে সাম্যাবস্থা সৃষ্টি করছে পি কিউ ডাব্লিউ। কোন উপপাদ্য ইউজ হবে? लामी लामी ধন্যবাদ। এবার একটু কোণের খেলা, অ্যাঙ্গেল গেম খেলি চলো। আচ্ছা ভাইরা, আমাকে বলছে এই কোণটা 120 ডিগ্রি। তোমাদের কাছে আমি জানতে চাই এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কত কত? এটা একটা রম্বস, রম্বসের কোণ অন্তর্ভুক্ত কোণকে সমদ্বিখণ্ডিত করে। দ্যাট মিন্স এটা হলো 60 ডিগ্রি, এটাও 60। বুঝাতে পারছি আমি? जी सर একটু কোণের খেলা। ভাইয়া এটা হলো লম্ব 90 ডিগ্রি। তোমাদের কাছে আমি জানতে চাই ভাইয়া, ঠান্ডা মাথায় বলবো, ছোটবেলায় পড়ছি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার মানে পুরো কোণটা কত? এ ও বি 90 ডিগ্রি না? জি ভাইয়া। जी भैया জানতে চাই এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা? ঠান্ডা মাথায় 30 और 60 এইটা 30, এইটা 60। এক্সিলেন্ট।
যারা বুঝো নাই তাদের জন্য বুঝায় বলি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, এই কারণে এটা 30 ডিগ্রি, পুরাটা 90 ডিগ্রি, এই কারণে এটা 60 ডিগ্রি। বুঝাতে পারতেছি? জি ভাইয়া। না বুঝতে পারলে বলো এক্ষুনি প্লিজ। আবার বলি, এই যে এ কোণটা 120 ডিগ্রি কোশ্চেনে দেয়া আছে, আমরা সবাই জানি রম্বসের কর্ণ অন্তর্ভুক্ত কোণকে সমদ্বিখণ্ডিত করে, তাই এই দুইটা 60-60 হবে। আবার আমরা এটাও জানি রম্বসের কর্ণ মানে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এ ও বি কোণটা 90 ডিগ্রি। যেহেতু এটা খাড়া লম্ব নামছে, তাহলে এই কোণটা 90, এটা 60, তাহলে ওটা 30 ছাড়া অন্য কোনো অপশন নাই। আর যেহেতু পুরাটা 90, তাহলে পাশের কোণটা 60 ডিগ্রি হবে। বুঝাতে পারছি আমি? ক্লাসের সবাই কি বুঝাতে পারছি আমি? জি ভাইয়া। নিজের ভাষায় বর্ণনা দিবা, মনোযোগ দিয়ে শোনো। এ বি সি ডি একটি রম্বস, এর কর্ণদ্বয়ের ছেদবিন্দু ও হতে ডাব্লিউ ওজন খাড়া নিচের দিকে ক্রিয়া করে। এসি ও বিডি কর্ণ বরাবর যথাক্রমে পি ও কিউ বল কাজ করে রম্বসটিকে ভূমির সমান্তরালে ধরে রেখেছে। তারপরে কোণের খেলা তো তুমি নরমালি চিত্রের মধ্যেই লিখবা, এটা কোনো বর্ণনা দেওয়া প্রয়োজন নাই। ভেড়া 2 লাইন কি নিজের ভাষায় বর্ণনাটা দিতে পারবা না প্রশ্নটা পড়ে? জি ভাইয়া পারবো। হ্যাঁ, আমি খালি ও বিন্দুতে লামের উপাদ্য অঙ্কটা করে দিচ্ছি। প্রমাণ করতে বলতে পি স্কয়ার ইনটু 3q স্কয়ার। ভেড়া বিশ্বাস করো অঙ্কটা 4 লাইনে। হ্যাঁ, কিন্তু তোমারে আমি গত 10 মিনিট ধরে অঙ্কটা নিয়ে পেঁচাল পারতেছি। সবাই কি বুঝতেছো আমার কথা? আমার সীমাবদ্ধতার কথা বুঝতেছো? যে আমি হার্ডলি 3-4টা অঙ্ক করে করাইতে পারতেছি, মানে বেশি পারা যাচ্ছে না। আমি তো দৌড়াইলে হবে না, তোমার তো বুঝতে হবে। এত স্লোলি বুঝাইলাম 3টা অঙ্ক, তাও কতদিন একটা অঙ্ক বুঝলাম না। আমার দেয়ালে মাথা ঠুকানো উচিত। ওকে, যাই হোক, ও বিন্দুতে লামের উপপাদ্য প্রয়োগ করে বলবা একটু কথা হবে। Anyone in the class যে আমাকে পারফেক্টলি নিচের কোণগুলো বলতে পারবে, খুব খুশি হব। পি বাই কত? 120। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। ক্লাসের সবাই বলছে 120। পি হইলে কিউ আর ডাব্লিউ এর মধ্যে অ্যাঙ্গেল 90 প্লাস 30। বুঝাতে পারছি? ক্লাসের সবাই কি বুঝছো 120 ডিগ্রি কেমনে হইলো? এ ও ডি হইলো 90 ডিগ্রি, তার সাথে আরো 30 ডিগ্রি যোগ হয়েছে। কিউ আর ডাব্লিউ এর মধ্যে অ্যাঙ্গেল 90 প্লাস 30 120। বুঝাতে পারছি? জি স্যার। কিউ বাই কত হবে তাহলে ভুল করে বলে দাও। 150। এক্সেলেন্ট, 150 ডিগ্রি। কেউ কি আসো যে হাফ হয়ে গেছে তুমি কিছু বুঝতে পারছো না কি দিছে এগুলো? এমন কেউ আসো? আমি বুঝাই দিব প্লিজ। নেক্সট ক্লাসে বইলো না আবার। সবাই প্লিজ এখন বলো, এটুক 90 এতটুক 60, এই অ্যাঙ্গেলটা 150। বুঝাতে পারছি? জি ভাইয়া। ডাব্লিউ বাই কি হবে? ডাব্লিউ sin 90। এক্সেলেন্ট, sin 90। প্রমাণ কি চিৎকার করে করে বলতেছে যে ডাব্লিউ লাগবে না? জি স্যার। জি ভাইয়া। sin 120 ডিগ্রির মান ক্যালকুলেটরে বের করে দেখো, √3/2। sin 150 হাফ p √3q p স্কয়ার 3q স্কয়ার। বলছিলাম 1 2 3 4 বাইরে হবে। বুঝছো ক্লাসের সবাই? ক্লাসের সবাই কি অঙ্কগুলো বুঝতে পারতেছো? ভাইয়া মাথার উপর জি দিয়ে স্যার। যাচ্ছে? মাথার উপর দিয়ে যাচ্ছে? না ভাইয়া। মজা বুঝতে পারলে, আমি একটা সত্যি কথা বলি, বুঝতে পারলে বলবিদ্যার চেয়ে মজার কোনো অঙ্ক নাই। বুঝছো? অনেক ইন্টারেস্টিং। পরের অঙ্কে যাই।
ভেড়া 6-2 প্রশ্নে বলছে ঘটনাটা ইমাজিন করতে হবে। হ্যাঁ, মানে প্রবলেমটা হইলো বলবিদ্যায় যেটা হয় মূল প্রবলেম, আমি বলি তোমার দেখবা আমার সাথে মিলে যাবে। প্রশ্নটা পরে অঙ্কটা ধরা যায় না, মানে প্রশ্নটা কি বলছে, অঙ্কটা কি রকম, চিত্রটা কিরকম, ইমাজিন করাটা একটু কষ্ট। কিন্তু তুমি যদি প্রচুর অঙ্ক করো এই জিনিসটাকে ওভারকাম করে ফেলবা। বুঝতেছো ভেড়া? জি ভাইয়া। আচ্ছা, প্রশ্নটা পড়ো। এ দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতা, মানে এ দৈর্ঘ্যের একটা সুতা আছে, সেই সুতাটা একটা উল্লম্ব দেয়ালে আটকানো, মানে উল্লম্ব দেয়ালে আটকানো আছে সুতার এক প্রান্ত, মানে ধরো এটা একটা দেয়াল, এই প্রান্তে একটা সুতা আটকানো আছে, আর অপর প্রান্ত একটা গোলকের সাথে যুক্ত আছে। মানে ধরো একটা গোলক, এই গোলকে এখানে একটা আংটা দেওয়া, ওই আংটার মধ্যে সুতাটা আটকায় রাখছে। বুঝতেছো ভেড়া? জি ভাইয়া। সুতাটার দৈর্ঘ্য এ, গোলকের ব্যাসার্ধ এ। পরে বলছে গোলকটির ওজন যদি ডাব্লিউ হয় তাহলে দেখাও সুতায় একটা টান লাগবে না ভাইয়া? মানে গোলকটাকে যে ধরে রাখছে এই কারণে কি সুতায় একটা টান করবে না? জি ভাইয়া করবে। সেই সুতার টানটা হইলো ওজনটার 2/√3 গুণ ডাব্লিউ এর 2/3। আমি এবার অঙ্কটা একটু বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, আগে মানে অঙ্ক সোজা ভাই, আমি আগেই বলতেছি অঙ্কটা ইজি, কিন্তু তোমাকে আগে ইমাজিন করতে হবে এবং ওই কন্ডিশন গুলো এখান থেকে ভালো করে ফাইন্ড আউট করতে হবে। ভাইয়া আমাকে বলো, আমি দেয়ালে একটা ঘুষি দিই, দেয়াল কি করবে? দেয়ালে একটা ঘুষি দিলাম, রিঅ্যাকশন দিবে। হ্যাঁ, দেয়াল একটা রিঅ্যাকশন ফোর্স দিবে, তাই না? সেই কারণেই তো আমি ব্যথাটা পাই নাকি? ফিজিক্স পড়ছো ভাইয়া? এগুলো এগুলো জানতো না, এগুলো আমাকে জানাইতে হবে। না ভাইয়া। ওকে ফাইন। ভাইয়া তোমরা কি আমার কথাটা রিয়ালাইজ করতে পারছো যে বলবিদ্যা ইজ এ মিক্সচার অফ ট্রাইগোনোমেট্রি, জিওমেট্রি এন্ড ফিজিক্স? সবাই কি মোটামুটি বুঝতে পারছো? আশা করা যায়। চলো চিত্রটা ইমাজিন করো। 6 এই সুন্দর করে আঁকো। এই হলো একটা গোলক আর এই হলো দেয়াল। দেয়ালে এবি দেয়াল, দেয়ালে এক প্রান্তে সুতা বাঁধা আছে, আর এই গোলকটা আরেকটা প্রান্ত এইখানে একটা আংটার মাধ্যমে এই সুতাটা এখানে আছে। এবং তুমি আমার কথা শুনো, আমি কেমনে বুঝলাম যে সুতাটাকে বাড়াইলে, মানে যদি বাড়াইতাম তাহলে এটা এই কেন্দ্র বরাবরই আসবে। একটু চোখ বন্ধ করে ইমাজিন করো, চোখটা বন্ধ করে। হ্যাঁ, আংটাটা যদি আমি এখানে দিতাম, সুতাটাকে যদি আমি এখানে বাঁধতাম, গোলকটা কি ওইভাবে থাকতো নাকি ঘুরে কেমন হয়ে যেত? একটু চোখ বন্ধ করে চিন্তা করো, তাহলে মনে হয় বুঝতে পারবো আমার কথা। আমার কথা কি বুঝছো নাকি আমি মানে বুঝতে পারতেছি না? ভেড়া, এই গোলকের আংটাটা তুমি এখানে রাখলা, সুতাটাকে তুমি এখানে বাঁধলা, গোলক ওইখানে থাকবে না, কারণ পৃথিবীর সকল বস্তু সাম্যাবস্থায় আসতে চায়। মানে ধরো এটা একটা বেঞ্চ, সাপোজ আমি উদাহরণস্বরূপ সাপোজ এটা একটা মাল্টিপ্লাই আছে। হ্যাঁ, এই মাল্টিপ্লাসটাকে উঠাইতে বললাম, তুমি নরমালি মাল্টিপ্লাসটা মাঝখানে ধরে উঠাবা না? নরমালি তোমাকে আমি যদি এই প্রান্তে ধরে এমনি করে উঠাবা? ক্লাসের সবাই আমাকে একটু জানাও, মাঝখানে ধরলা না কেন? স্যার, মাঝে ধরবো। মাঝখানে ধরবা এই কারণে, কারণ মাঝখানে তার মানে ফিজিক্স বুঝো, মাঝখানে তার ভর কেন্দ্র আছে, ওই জায়গাটায় ধরলে তোমার কষ্ট কম হবে। এই গোলকের ওজন কোথায় কাজ করতেছে বলতো? কেন্দ্র থেকে কেন্দ্র থেকে খাড়া নিচের দিকে। তাইলে তুমি যখন এই বস্তুটায় সুতা বাঁধবা, অবভিয়াসলি কি কেন্দ্র বরাবর বাঁধবা না? আমি কি বুঝাইতে ব্যর্থ? ক্লাসের সবাইকে বুঝাতে পারতেছি আমি?
আমি কি তোমাকে জি ভাইয়া, ওই নিশ্চয়ই। জায়গাটায় নিতে পারছি, এই জায়গাটায় নিয়ে যেতে পারছি? ওকে ফাইন, এটা হলো কেন্দ্র, বৃত্তের কেন্দ্র, এটা হলো সুতা ডি। এই সুতার দৈর্ঘ্যকে গোলকের ব্যাসার্ধ এ। তুমি আমাকে বলো এই গোলকটা দেয়ালের সাথে ঠেস খায় আছে, মানে তুমি ঘুষে দিছো, দেয়াল কি ছেড়ে দিবে? দেয়াল কি ওকে ছেড়ে না দিবে ভাইয়া। গোলককে? না, দেয়াল দিবে একটা অভিলম্ব প্রতিক্রিয়া, সেই অভিলম্ব প্রতিক্রিয়া রিঅ্যাকশন ফোর্স হচ্ছে আর। আমি কি বুঝাতে পারছি ভাইয়া? জি ভাইয়া। আর সুতা, এই যে সুতা মহাশয়, এদিকে একটা টান থাকবে না, টি টেনশন থাকবে ভাইয়া। তাইলে আমাকে বলো সি বিন্দুতে কয়টা বল কাজ করতেছে? তিনটা। কি কি? তিনটা। ডাব্লিউ আর টি, এই তিনটা মিলে স্থির অবস্থা সাম্যাবস্থার সৃষ্টি করছে। কি হবে তাইলে? লামির উপপাদ্য। আমি বুঝাতে পারতেছি আমি ভাইরা ক্লাসের সবাইকে? আমি কি ক্লাসের সবাইকে বুঝাতে পারছি? জি স্যার ভাইয়া। বোর্ডে কি এরকম একটা সিচুয়েশন দিয়ে এরকম বানাতে বলতে পারে, যেমন এই কোশ্চেনে আমাদের এরকম হ্যাঁ, একে আমি নিয়ে তোমার এই উত্তরটা দিই, বললে তুমি পারবা না। এই কারণে বলবিদ্যার অঙ্ক আমি তো মানে আমি কাউকে অসম্মান করা ঠিক না, বাংলাদেশের 95% স্যাররে যদি আমি বলি যে একটা বলবিদ্যার অঙ্ক বানায় দেন, পারবেই না, আমি বেড লাগাবো। আমি ওই 5%-এর মধ্যে পড়ি যে বানায় দিতে পারবো তোমারে, কিন্তু বাকি 95% কিন্তু পারবে না। আমি কি বুঝাতে পারতেছি তোমাকে? জি স্যার। তো ভাইয়া জীবনও বানায় আসে নাই আজ পর্যন্ত। আমার কোচিং ক্যারিয়ার 16 বছরের ক্যারিয়ারে আমি দেখিনি, বুঝছো? সামনে কি হয় বলতে পারি না। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। জি ভাইয়া। ওকে, এবার এটা 90 ডিগ্রি, এই কোণটাকে তুমি দয়া করে আলফা ধরে নাও। ওকে, দুইটা জিনিস বললাম, ধরি দেয়ালের অভিলম্ব প্রতিক্রিয়া কত? রিঅ্যাকশন ফোর্স আর, এবং কোন এসিবি কে কত ধরে নিছি বলো ভাইয়া? আলফা। এবার ক্লাসের কেউ কি আছো যে আমাকে বলতে পারবা গোলকের ব্যাসার্ধটা হইল এ, হ্যাঁ, আর সুতার দৈর্ঘ্য এ। গোলকের ব্যাসার্ধ এ, সুতার দৈর্ঘ্যটাও এ। ঠান্ডা মাথায় আমাকে বলবা, ঠিক আছে? ফোকাস চলে যায় কেন? ভালো লাগে না, হাত দিলেই ফোকাস চলে যায়। ওকে, কেউ কি আমাকে বলবা এই অ্যানসারটা? সুতার দৈর্ঘ্য এ, এবি, সিডিও এ, তাহলে বিসি কত? বিসি কত ভাইরা? এ। এ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার ত্রিভুজ এবিসি, বিসি ইকুয়াল টু এ, এসি ইকুয়াল টু কত? কেউ কি আছে বলতে পারবা আমাকে পারফেক্টলি? 2a। ওয়ে। ফ্যান্টাস্টিক। যারা এবিসি কি ত্রিভুজ? বৃত্তের যে সমকোণী পিথাগোরাসন। অঙ্কিত স্পর্শক, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব হয়। 9 এ পড়ছিলাম। জি স্যার। হ্যাঁ, মনে রাখবা যে তুমি ধরো এখন ইন্টারমিডিয়েট পড়তেছো, এরপরে অনার্স করবা, মাস্টার্স করবা, পিএইচডি করবা, যত জায়গায় তুমি সমকোণী ত্রিভুজ পাবা পিথাগোরাসের উপপাদ্য ইউজ করতে হবে, তাই না? আড়াই হাজার খ্রিস্টপূর্ব 2500 বছর আগে এটা তৈরি করে গেছে। মাঝে মাঝে মনে হয় যে পিথাগোরাস ছিল না। আচ্ছা, তো এবি স্কয়ার ইকুয়াল টু এসি 2a হোল স্কয়ার মাইনাস a স্কয়ার। তো এবি স্কয়ার কত? 4a স্কয়ার মাইনাস a স্কয়ার। এবি স্কয়ার হলো 3a স্কয়ার, এবি হলো √3a। এরা দেখো বিসি জানি, এসি জানি, এবিটা জানি না, ভালো লাগতেছিল না, বুঝছো? ক্লাসের সবাই এবিটা বের করে রাখলাম, বাহুর দৈর্ঘ্যটা কাজে লাগবে। আচ্ছা, এইবার অঙ্কটা কি আসলে বলতো? সি বিন্দুতে তিনটা বল কাজ করতেছে না?
টি ডাব্লিউ আর, তাহলে সি বিন্দুতে লামির উপপাদ্যটা প্রয়োগ করি। সি বিন্দুতে লামির উপপাদ্য প্রয়োগ করি। আমাকে সবাই দয়া করে আমাকে প্রমাণ করতে হবে, সেটা একটু লিখে দিই। ইকুয়াল টু 2/3 ডাব্লিউ সি বিন্দুতে লামির উপপাদ্য প্রয়োগ করি। কেউ কি আসলে বলতে পারবে টি বাই ডাব্লিউ বাই আর বাই এনিওয়ান ইন দ্য ক্লাস যে টি এর নিচে কি হবে আমাকে চটজলদি বলে দিতে পারবে? sin alpha, হ্যাঁ sin alpha, হ্যাঁ 90 990 হ্যাঁ বলে আর আর ডাব্লিউ এর মধ্যে অ্যাঙ্গেল 90 বুঝতে পারছেন? ডাব্লিউ হইলে কি হবে দয়া করে বলতে পারবা? ডাব্লিউ 180 minus alpha এক্সেলেন্ট। এখন যদি তোমরা লামি না পারো তাহলে আসলে খুব কষ্টকর বুঝা বলি। এই কোণটা আলফা, তাহলে টি আর আর এর মধ্যে অ্যাঙ্গেল কি 180 মাইনাস আলফা না? বুঝতে পারতেছি ভাইয়া? ক্লাসের সবাইকে জি স্যার আর বাই কি হবে বলো তো? হতাশ করো না আমাকে। 90 plus alpha 90 প্লাস আলফা। আচ্ছা একজনই উত্তর দিতেছো ভাইয়া, বাকিরা উত্তর দিও না। আচ্ছা অনেকে দেখতেছি মানে বিরক্ত হয়ে মনে হয় লিভ করছো ক্লাসটা। যারা বিরক্ত সবাইকে গ্রুপ থেকে রিমুভ করে দিব ভাইয়া। আমিও বিরক্ত তোমাদের উপরে, পড়াশোনা করো না তোমরা। আর 90 প্লাস সি হবে ভাইয়া, সবাই কি বুঝছো? ক্লাসের সবাই 90 ডিগ্রি প্লাস আলফা হবে, আমি কি বুঝাইতে পারতেছি? আর হইলে ডাব্লিউ আর টি এর মধ্যে অ্যাঙ্গেল এতটুকু 90 আর উপরের টুকু আলফা, 90 প্লাস আলফা হবে। বুঝতেছো ভাইয়া? জি স্যার আচ্ছা প্রমাণ তো চিৎকার করে করে বলতেছে যে আর এর কোনো প্রয়োজন নাই, টি আর ডাব্লিউ দিয়ে প্রমাণটা হয়ে যাবে। এখন অনেকের চিকন বুদ্ধি যে ভাইয়া আর যদি নাই লিখি তাইলে 0 পাবা। লামির উপপাদ্যে 3 বল থাকতে হবে। হ্যাঁ তারপরের লাইনে তোমার দরকার নাই, তুমি বাদ দিয়ে দিতেছো, অ্যাবসলিউটলি ফাইন। বুঝাইতে পারছি আমি ক্লাসের সবাইকে? জি স্যার টি বাই 1 180 মাইনাস আলফা কোন কোয়াড্রেন্ট কত হবে? alpha, সাইন আলফা। ওকে সাইন আলফা কত ভেড়া ছোটবেলায় পড়ছো? সাইন আলফা লম্ব বাই অতিভুজ। বুঝাতে পারতেছি আমি ক্লাসের সবাইকে? টি হচ্ছে ডাব্লিউ ইনটু এসি বাই এবি। তোমরা অনেকেই মনে করতে পারো যে ভাইয়া মনে হয় এবি আজিরা বের করছি। নো, এসি কত একটু বলবা ভাইয়া? এসি হলো 2a আর এবি কত? তোমাদের ক্ষেত্রে কি হবে আমি একটু বুঝাবো। তোমাদের অঙ্ক করার সময় কি হবে আমি একটু বুঝায় বলি, দেখো আমার সাথে মিলায় না। তুমি এগুলো কইরা লামির উপপাদ্য ইউজ করবা। এই পর্যন্ত আসার পরে তোমার মনে হবে জাল্লা এবির মান তো জানি না, এবার এবিটা বাইর করে নিই। বুঝছো আমার কথা ক্লাসে সবাই? এটা প্রমাণিত। ম্যাথটা কি বুঝছো সবাই? ভাইরা এই জায়গাটা বুঝছো তো? সাইন আলফা মানে এবি বাই এসি লম্ব বাই অতিভুজ। জি স্যার ফাইন, অঙ্ক শেষ। পরের অঙ্কে যাই, আরেকটা অঙ্ক করবো আর বাড়ির কাজ দিব। আচ্ছা তুমি 3 এর 3 পারো নাই, কোনো প্রবলেম নাই, আমি সবগুলো পড়াই দিব। আজকেও বাড়ির কাজ দিলাম, মানে কোনটা বাড়ির কাজ দিব আমি একটু বলে দিই। আচ্ছা দেখো 6 এর 1 নাম্বারটা দেখছো? আমি বলি। আচ্ছা এমনে বললে না হবে না, এমনে বললে বুঝতে পারবা না। একটা অঙ্ক আগে বুঝায় নেই। এই 6 এর 1, 3, 4 সবগুলো ম্যাথ একই রকম। এর মধ্যে আমি করাই দিব হইল 4 নাম্বারটা।
4 নম্বরে বলছে 5 কেজি ওজনের একটা বস্তু 12 সেন্টিমিটার আর 16 সেন্টিমিটার দীর্ঘ দুইটা রশির সাহায্যে আনুভূমিক রেখায় 20 সেন্টিমিটার ব্যবধানে, সাপোজ ধরো এবিটা আনুভূমিক রেখা 20 সেন্টিমিটার ব্যবধান। এখন দুইটা রশি আছে, একটা 12, দুঃখিত, একটা 12 আর একটা 16, এদিকে 12 এইদিকে 16, 5 কেজি ঝুলানো আছে। সিচুয়েশনটা হলো এইটা, বুঝাতে পারছি আমি ভাইয়া? ক্লাসের সবাইকে আমি চিত্র এঁকে বুঝাবো, একটু মানে আরেকবার আনুভূমিক, repeat করুন। হ্যাঁ প্রশ্নটা পড়ো এবার, তাহলে বুঝতে পারবো, ভালো করে প্রশ্নটা পড়ো। 12 সেন্টিমিটার আর 16 সেন্টিমিটার দীর্ঘ দুইটা রশি দিয়া আমি 20 সেন্টিমিটার আনুভূমিকের ব্যবধানে দুই জায়গায় আমি একটা 5 কেজি ওজনের বস্তুকে ঝুলায় রাখছি, ওজনটা হলো 5 কেজি। এখন আমাকে বলো, দুই রশিতে দুইটা টান হবে না? দুই জায়গায় দুইটা, জি ভাইয়া হবে। এই দুইটা টান বের করতে বলছে। মজার ব্যাপার হইলো ভেড়া 12 স্কোয়ার হইলো 144, 16 স্কোয়ার হইলো 256, যোগ করলে হয় 400, 20 স্কোয়ারে কত হয় ভাইয়া? 400। 400। এই কোণটার মান কত? সি কোণটার মান 90 ডিগ্রি। পিথাগোরাসের উপপাদ্যকে সমর্থন করছে, বুঝাতে পারছি আমি ক্লাসের সবাইকে? ক্লাসের সবাই কি বুঝছো? আচ্ছা তোমরা আমাকে বলো, 6 স্কোয়ার 8 স্কোয়ার যোগ করলে কত হয়? 100, 100। 10 স্কোয়ারে কত হয়? 100, 100 বুঝতেছো আমার কথা? আরো একটু ভালো মতো বুঝাই দিই, দাঁড়াও আমি কেন ওই অঙ্কগুলা বাড়ির কাছে দিচ্ছি, এটা একটু বুঝে নিতে হবে তোমাদের। এইটা ব্যবধান হলো 25 সেন্টিমিটার, এক পাশে হলো 24, এক পাশে হলো 7, 7 স্কোয়ার 49, 24 স্কোয়ারে 576, যোগ করলে হয় 625, 25 স্কোয়ারে 625। বুঝাতে পারছি আমি? জি ভাইয়া। তাহলে দয়া করে আমি 4 নাম্বারটা করাই দিছি, বাকি 3টা একটু করার ট্রাই করবা। হ্যাঁ আচ্ছা, আমি খুব বেশি সময় নিব না, 5 মিনিট বেশি সময় নিব। বলছে 5 কেজি ওজনের একটা বস্তু 12 সেন্টিমিটার আর 16 সেন্টিমিটার দীর্ঘ রশির দুই প্রান্তে এটা বাঁধা আছে, তাহলে রশিদের টানের পরিমাণ নির্ণয় করতে হবে। চলো ম্যাথটা করি। হোমওয়ার্ক লিখুন 6 এর 1 3 5, 2 আর 4 আমি করে দিচ্ছি, আর আগের দিন হোমওয়ার্ক পারলেই সমস্যা নাই, ওই আমি এগুলো কাউন্ট করে রাখবো। 6 এর 4, বিশ সেন্টিমিটার, এটা হলো T1, এটা হলো T2, এটা সি বিন্দু, এটা 12 সেমি, এটা 16 সেমি। শোনো এগুলো কিন্তু দৈর্ঘ্য আর টান অন্য জিনিস। আচ্ছা আমি একটা কাজ করি, এখানে একটা কাল্পনিক সমান্তরাল সরলরেখা আঁকি, নাম দিলাম এ প্রাইম বি প্রাইম, ডট ডট হলো কাল্পনিক। ক্লাসের কোন বুদ্ধিমান স্টুডেন্ট আছো যে আমাকে বলতে পারবে এই এরিয়াটা কত? এনিওয়ান ইন দ্য ক্লাস? এটা যদি বি হয়ে থাকে তাহলে এই অ্যাঙ্গেলটা বি হবে, কারণ একান্তর কোণ। বুঝাতে পারতেছি ভাইয়া? ভাইয়া ওই অ্যাঙ্গেলটা যদি বি হয়ে থাকে তাহলে এই অ্যাঙ্গেলটা বি হবে, বুঝতে পারো ভাইয়া? জি ভাইয়া। জি স্যার। Fine. এই অ্যাঙ্গেলটা যদি এ হয়ে থাকে তাহলে এই অ্যাঙ্গেলটাও এ হবে। আমি কি বুঝাতে পারছি একান্তর কোণ? জি ভাইয়া। ধরি রশ্মি সিএ ও সিবি অংশের দাম যথাক্রমে T1 ও T2।
এবার হ্যাঁ চিত্রে AC স্কয়ার প্লাস BC স্কয়ার ইকুয়াল টু 12 স্কয়ার যোগ 16 স্কয়ার সমান 400 মানে AB স্কয়ার। সুতরাং ত্রিভুজ ABC কি সমকোণ। ক্লাসে সবাইকে বোঝাতে পারলাম? হ্যাঁ, এভাবে করে তোমরা সমকোণী ত্রিভুজটা প্রমাণ করে নিবা, ঠিক আছে? ও W কেন লিখছি? ভাই 5 কেজি লিখি, 5 কেজি এটা হলো ওজন, তাই না? অ্যাকচুয়ালি ওজনটা তো কি হয় বলতো? 5 কেজি ওজন মানে কি? এর সাথে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার গুণ হবে। 5 কেজি ওয়েট মানে অ্যাকচুয়ালি 49 নিউটন। এটা কি নতুন শুনলা নাকি আজকে? আমার ওজন যদি 100 কেজি হয়, সে 100 কেজি হইলে আমার ওজন আসলে কি 100 কেজি ওয়েট মানে 980 নিউটন। বুঝাতে পারছি? জি ভাইয়া। মানে কেজি তো ভরের একক, তার সাথে W ইকুয়াল টু mg আর কি। যাক, এসব পড়ানো আমার কথা না। আচ্ছা, ত্রিভুজ ABC সমকোণী। এবার সি বিন্দুতে আমি লামির উপপাদ্যটা প্রয়োগ করতে যাচ্ছি। আমাকে বের করতে হবে T1 আর T2 কত কেজি ওজন বহন করবে আর কি। মানে এই 5 কেজিকে দুইজন ডিভাইড করে নিছে, তার উপরে কত প্রেসার হবে, তার উপরে কত প্রেসার হবে, মানে ওজন কাজ করবে সেটা বের করতে হবে। সি বিন্দুতে লামির উপপাদ্য প্রয়োগ করে দ্রুত করি একটু। সি বিন্দুতে লামির উপপাদ্য প্রয়োগ করে কেউ কি আসলে বলতে পারবে না? T1 বাই T2 বাই W বাই T1 বাই কত হবে? Anyone in the class? 90 plus B 90 প্লাস Excellent, ধন্যবাদ। T2 বাই 90 plus A আর W বাই 90 W কত? 5 কেজি ওয়েট। 5 লেখো, এর একটু লেখো না, একটু লেখো। এইটা 90 ডিগ্রি। sin 90 কত? 1। 90 প্লাস A কোন চতুর্ভাগে পড়ে? সেকেন্ড। 90 হওয়ার কারণে এই সাইনগুলো কি হয়ে যাবে? cos cos। এরা সবাই বুঝতেছো তো নাকি? জি স্যার ক্লাসের সবাই বুঝতেছো? সরি, আমি জিজ্ঞাসা করতে পারতেছি না যে টাইম এত শর্ট। বুঝতেছো তো সবাই? এই লাইনগুলো পর্যন্ত বুঝছো? ক্লাসের সবাই? জি স্যার ফাইন। তো T1 আর T2 বের করো এখন। T1 হচ্ছে T2 ইকুয়াল টু ভেড়া চিত্র দেখে বলবো এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে যাদের আইডিয়া ভালো। cos B কত হবে ভেড়া? এনিওয়ান ইন দ্য ক্লাস? cos B BC বাই AB হবে। বুঝতে পারো ভেড়া? ভূমি বাই অধিভুজ BC বাই AB cos B, এটা তো 90 ডিগ্রি। ক্লাসের সবাই ভেড়া 16 বাই 20 4 কেজি ওয়েট। আর T2 5 cos A কত? 12 বাই 20 ভূমি বাই অধিভুজ 4 3 কেজি ওয়েট। এটা 4 কেজি ওয়েট, 3 কেজি ওয়েট, 5 কেজি ওয়েট ধরে রাখছি। বোঝাতে পারতেছি আমি ক্লাসের সবাইকে? জি স্যার ভাইয়া দয়া করে হোমওয়ার্ক 3টা করো। এর মধ্যে 3 নাম্বার অঙ্কটা একটা টুইস্ট আছে। 1 আর 4 বোধহয় তোমার 1 আর 5 নিশ্চিত পারবা, এটা পারবে বুঝলে। 3 নাম্বারটার মধ্যে একটা টুইস্ট আছে, আমি জানতে চাই যে এই জিনিসটা তোমরা মিলাইতে পারতেছো কিনা। ট্রাই করো। এখান থেকে নেক্সট ক্লাসে আমরা যাব, পরশুদিন ক্লাস অফলাইনে হবে, ঠিক আছে? শাহজাহানপুর স্যার। ব্রাঞ্চে। বলো স্যার। স্যার রশির অঙ্কে কি সবসময় সমকোণী ত্রিভুজ হবে? হ্যাঁ, মানে সমকোণী ত্রিভুজ না হইলে এই ক্যালকুলেশনটা তুমি মানটা বের করতে পারতা না, ক্যালকুলেটর লাগতো। বুঝছো আমার কথা? জি স্যার। তো এই জন্য লাকিলি ওরা সমকোণী ত্রিভুজই দিচ্ছে। ওকে, মঙ্গলবার দিন দেখা হচ্ছে ইনশাআল্লাহ।